স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো শিরোনাম জানিয়ে দিতে এবং একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থেকে অতিথিদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে বিভিন্ন খবরের গভীরে নিয়ে যান। এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং একই সঙ্গে আছেন জামাত ইসলামী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আজকে দিনভর অনেকগুলো ইস্যু তো আছে, কিন্তু শুরুটা আমরা করব অবশ্যই আমাদের দেশে যে এখন সংকটটা চলছে, হাজার হাজার বিঘা জমির পাকা ধান আসলে হাওরে ঝুঁকির মধ্যে পড়ে গেছে, সেগুলো নিয়ে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনারা আছেন, ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অতিথিরা অনলাইনে যুক্ত হবেন এবং তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ইলিয়াস খানকে আশা করি এখানে পেয়ে যাব। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আশা করি আপনার সঙ্গেও কথা বলার সুযোগ হবে। আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন আপনাকে দিয়ে। আমরা বৈশ্বিক সংকটে কথা বলছিলাম, জ্বালানি সংকটে কথা বলছিলাম, কিন্তু বলতে বলতে এখন দেশীয় সংকটের মধ্যে আমরা ঢুকে গেছি। আজকে আমি শিওর আপনি দেখেছেন খবরগুলো, সুনামগঞ্জে যে পরিস্থিতি, আমরা যেই খাদ্য পণ্য নিয়ে খুব চিন্তায় ছিলাম সেই চিন্তাটা বোধহয় বেড়ে গেল। হাজার হাজার বিঘা জমি আসলে ক্ষতিগ্রস্ত হলো। সেখানে যে বোরো ধানগুলো ছিল সেগুলো রক্ষা করাটা একটা বড় চ্যালেঞ্জ। যদিও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন আগামী ৩ মাস সরকার খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করবে। সংসদ সদস্য আপনি এবং সাধারণ মানুষের দিক থেকে অনেক কণ্ঠস্বর আপনাদের মধ্য থেকে আসে। বিরোধী দলের দিক থেকে আসলে এই সংকটে কিভাবে সরকারের সাথে বা দেশের সাথে কাজ করছে বা করবে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো একটা সংকটই বলা চলে, এটা কিন্তু একদিনের সংকট না। আমরা দেখেছি কয়েক বছরই, বেশ কিছুদিন ধরেই হাওর অঞ্চলে এক্ষেত্রে যেই অপরিকল্পিত বাঁধ, তারপরে রাস্তা নির্মাণ করা হয়েছে, যার কারণে ফসল তলিয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, আকস্মিক বন্যা হচ্ছে। এইগুলাকে আসলে দীর্ঘমেয়াদী সমাধান কি করে আসতে পারে, এগুলো আসলে দেখা দরকার। প্রধানমন্ত্রী যেটা বলেছেন অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই যে 3 মাসের খাদ্যশস্য এক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু 3 মাস পরে কি হবে? এই যে 3 মাসের খাদ্যশস্য মিটিগেট করার জন্য আপনি যে আমরা যে সাপ্লাই দিচ্ছি, এই ক্ষেত্রে কোথা থেকে টাকাটা আসবে, ফান্ডটা আসবে কোথা থেকে, চাল আসবে কোথা থেকে, তারপরের সময়টাতে এটাকে কীভাবে মেকআপ দেওয়া হবে, এটা দীর্ঘমেয়াদী কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। এই 3 মাসের সংকট মোকাবেলা করতে যে আবার আমরা দীর্ঘমেয়াদী একটি সংকটে পড়ে যাব কিনা, এটার একটা বিষয় আছে। তো আমার মনে হয় দীর্ঘমেয়াদী প্ল্যান কি করা দরকার, এই ক্ষেত্রে এটা একটা বিস্তারিত টাস্ক ফোর্স করে এটা চিন্তা করা দরকার। হাওর অঞ্চল এটা কেন হচ্ছে, শুধু হাওর অঞ্চল বলবো না, আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই আসলে অপরিকল্পিত বাঁধ এবং রাস্তাঘাট নির্মাণের কারণে ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে। একটা জিনিস আপনি মিস করেন কিনা, ধরেন যখন সরকার গঠন হলো তার পরদিনই আমরা আসলে বিভিন্ন আলোচনায় শুনতে পাচ্ছিলাম যে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে, অর্থাৎ এক্সিস্টেন্ট যে মন্ত্রীরা আছেন তারা কিভাবে কাজ করছেন সেটার জন্য একটা ছায়া মন্ত্রিসভা। এই সমস্ত সময়গুলোতে আসলে ছায়া মন্ত্রিসভা যারা থাকতেন তারা তো একটা ভালো ভূমিকা রাখতে পারতেন, সরকারকে আইডিয়া দেওয়া হোক বা নিজেরা কাজ করে হোক। ছায়া মন্ত্রিসভার এই আইডিয়াটা দেখেন, এটা কিন্তু ব্রিটিশ এই পার্লামেন্ট থেকে এসেছে, পার্লামেন্টারি যেই প্র্যাকটিসটা আছে সেখান থেকে এসেছে। এটা কিন্তু সরকারি একটা স্বীকৃতি আছে। আমাদের দেশে এটার কিন্তু সরকারি স্বীকৃতি নেই। আমাদের ছায়ামন্ত্রী কে হলেন না হলেন এটা কিন্তু সরকার বর্ডার না, আমাদের পরামর্শ তারা নিতেও বাধ্য না। আমরা এসব বিষয়ে কথা বলছি, আমাদের ওখানকার সংশ্লিষ্ট যারা আছেন সংসদে, আমাদের যারা এমপি আছেন, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি, প্রত্যেকটা ইস্যুকে আমরা অ্যাড্রেস করছি। ছায়ামন্ত্রী না থাকার কারণে বিষয়গুলো যে অ্যাড্রেস হচ্ছে না সেটা না কিন্তু। বুঝতে পারছি। আমি আলাপটা দীর্ঘ করব, সময় থাকলে আমি একটু মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল আপনার একটা মতামত দিতেই চাই। কারণ যখনই সরকার কোনো সহায়তা করবে এই কথাটা আমরা শুনি, তখন একদিকে আমরা আশাবাদী হই আর একদিকে শঙ্কাও বোধ করি যে সাহায্যটা ঠিকঠাক মতো পৌঁছবে কিনা। 3 মাসের সরকার খাদ্যশস্য দিয়ে সহায়তা করবে কৃষকদের, এটা শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতা কি দেখছেন? ঠিকঠাক মতো পৌঁছবে তো? একটা নির্বাচিত সরকার, ওটা দায়িত্বশীল সরকারের তো এছাড়া তো আর কোনো বিকল্প নাই। একদম। হাওর এলাকা আপনার দুর্যোগের শিকার, হাওরের কৃষকরা আপনার তারা দুর্যোগে আক্রান্ত।
তো এই যে দুর্যোগ আক্রান্ত কৃষকদের স্বার্থের কথা তো আপনার একটা নির্বাচিত সরকার, দায়িত্বশীল সরকারকে তো ভাবতেই হবে। কাজে ফসল যদি আপনি বললেন যে হাজার হাজার বিঘা জমির ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই কৃষকের পাশে দাঁড়ানো তো সরকারের আপনার দায়িত্ব। এবং আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান সেই দায়িত্ববোধের জায়গা থেকেই উনি বলেছেন যে এই দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে করে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তার জন্য সরকার আগামী 3 মাস এই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আপনার দাঁড়াবে, থাকবে। তো এছাড়া আর বিকল্প মানে ভাবার হচ্ছে কোনো কি, সুযোগ নেই। আমাদের দেশের মানুষের, আপনি দেখেছেন অতীত অভিজ্ঞতা ভালো না। আমরা অনেক মানে আশাবাদের কথা শুনি, বাস্তবতা আমরা দেখি না ঠিকঠাক হতে, এবং পরে যখন আমরা আবিষ্কার করি সেখানে প্রচুর দুর্নীতির গল্প আমরা শুনি। এই জায়গাটাতে এসে মানুষ বিশ্বাস করতে চায় যে দুর্যোগকালীন সময় পৌঁছাবে, কিন্তু সেই প্রক্রিয়াটা আসলে কেমন হবে প্রান্তিক অঞ্চলে? না, এটা তো বাংলাদেশ তো আর দুর্নীতিমুক্ত দেশ না। আমাদের সরকারের যে নানা আপনার কর্মসূচি বাস্তবায়নে যে নানা পর্যায়ে দুর্নীতি হয় না, এটা তো বলার কোনো সুযোগ নেই। সরকারের নানা আপনার কর্মসূচি বাস্তবায়নের নানা পর্যায়ে ঘাটে ঘাটে আপনার দুর্নীতি হয়, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি নিয়ন্ত্রণ করা হোক, দুর্নীতি আপনার নিয়ন্ত্রিত হোক, দুর্নীতি বন্ধ হোক, এটা আমরা চাই। তো হাওর অঞ্চলে ওই কৃষকদের কাছে আপনার সরকারের এই সহযোগিতা পৌঁছে দিতে হবে, এটা যেমন ঠিক, আবার সরকারকেই আপনার দায়িত্ব নিতে হবে, সেই সাথে আপনার সকলকেই দায়িত্ব নিতে হবে। সকল আপনার দায়িত্বশীল রাজনৈতিক দলকেও আপনার দায়িত্ব নিতে হবে, যেন এই হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত যে মানুষ, এই মানুষের জন্য সরকারের দেওয়ার যেই আপনার সহযোগিতা, সেই সহযোগিতাটা যেন আপনার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে যেন পৌঁছে, তার জন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কঠোর থাকতে হবে, এবং একই সাথে সকল রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, সকলকেই একসাথে আপনার এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে আপনার দাঁড়ানোর জন্যে আপনার কাজ করে যেতে হবে বলে একদম। মানে দিন শেষে আসলে কিভাবে কাজটা হচ্ছে সেই জায়গাটা একটা জবাবদিহিতাও থাকা প্রয়োজন নিশ্চয়ই। আমি একটু কথা বলি। ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে দুজন সংসদ সদস্য আছেন, দুজনকেই আপনি চেনেন, মোস্তাফিজুর রহমান বাবুল এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, জনাব ইলিয়াস খান। আমি শিরোনামে বলছিলাম যে টানা বৃষ্টিতে হাওরে ডুবে গেছে হাজার হাজার বিঘা জমির পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক, সুনামগঞ্জ সহ 5 জেলায় বন্যার শঙ্কা। এবং এরপরে যে খবরটা পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে আগামী 3 মাস সরকার খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করবে। আজকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে, বৈশ্বিক সংকটের মাঝখানে দেশের এই সংকট, বলা হচ্ছে 5 জেলা একটা আগাম বন্যার একটা শঙ্কাও রয়েছে। এই মুহূর্তে আসলে খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করা একটা আশাবাদী বটে। আর কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? কারণ এই কঠিন সময় আসলে একটা দীর্ঘ সময় ধরে পার করছে, এবং এমন একটা সময় যার কিছুদিন পরে ঈদের আয়োজন শুরু হয়ে যাবে। একটু আনমিউট করে নিতে হবে। ভাই আছেন জি, এবং আরো এমপি ভাই আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটা দেখছেন না। এটি তো খুব একটা দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি যে বলেছেন 3 মাস খাদ্য সহায়তা করা হবে, এই চিত্র কিন্তু আমরা বাংলাদেশ কোনোদিন দেখিনি। হয়তো এককালীন কিছু সহযোগিতা করা হতো, বাট তিনি কিন্তু এটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছেন। এবং আমরা সুনামগঞ্জের কথা বা অন্যান্য জেলার কথা বলছি, বাট পুরো বাংলাদেশে সম্প্রতি আমি গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখেছি রাস্তার দুধারে প্রচুর ধান ক্ষেত এবং খুব ভালো ধান হয়েছে। তখনই কিন্তু ধরুন গ্রামে গিয়ে অনেকের সাথে আলাপ করেছি, তারা বলেছে যে এবার ধান খুব ভালো হয়েছে, বাট এখন যদি বৃষ্টি হয় বা বন্যা হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। এই আপনি যে জেলাগুলোর কথা বলেন সুনামগঞ্জ সহ, সেগুলো হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট পুরো দেশেই কিন্তু এক ধরনের বিপর্যয় হয়েছে এই বৃষ্টির, বিপুল বৃষ্টির কারণে। এখন ধরুন আপনি যে পদক্ষেপের কথা বলেছেন, এখন এই সাময়িক সহযোগিতা করেছে, আবার যাতে কৃষক এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কৃষি অফিস থেকে সরকারি যেসব অর্গানগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা নিতে পারে। এবং আরেকটি জিনিস, আপনি একটু আগে বাবুল ভাইয়ের সাথে আলাপ করছিলেন যে আমাদের দেশে তো সবকিছু দুর্নীতি হয়, বাট আমি আশা করতে চাই এই যে যাদেরকে সহায়তা করা হবে সেটি যেন উপজেলা প্রশাসন থেকে বা স্থানীয় সরকার আছে, ইভেন বিএনপি বা জামাত ইসলামী যে সংসদীয় যে দলগুলো আছে, তারা যেন
নিজেরা সহযোগ এগুলো যেন মনিটর করে, মনিটর করলে যারা এগুলো ডিস্ট্রিবিউট করবে তারা যাতে কোনো প্রকার অন্যায়ের আশ্রয় না নিতে পারে, তারা যেন কোনো প্রকার স্বজনপ্রতির আশ্রয়, এই বিল্ডিং ওয়ালা আমরা গ্রামে আগে দেখেছি বিভিন্ন ভাতা ক্ষেত্রে বড় চাকরি করেন, বাড়ি গাড়ি সব আছে, আর তারাও কিন্তু কি বলে যে ভাতা, বিভিন্ন ভাতা নিয়েছে। এটি আমাদের একটি মানসিক দৈন্যতা, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমি আশা করতে চাই সরকার যে উদ্যোগ নিয়েছে একটি ভালো উদ্যোগ, এবং শুধু এই ক্ষতিগ্রস্ত জেলাগুলো না, আরো যে জেলাগুলো ব্যাপক ধানের ক্ষতি হয়েছে, যদি একটু মনিটরিং করা হয় যে কোথায় কোথায় বেশি ক্ষতি হয়েছে, সেই সব কৃষকদের কিন্তু এই সহায়তা করে। আরেকটি বিষয় আমাদের নিশ্চয় অজানা নয়, অনেক কৃষক নগদ সুদে টাকা এনে কিছু এই ধান চাষ করে, তারা কিন্তু বিরাট বিপর্যয়ের মধ্যে পড়বে। তাদেরকে আমরা জানি, সরকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ইতিপূর্বে তার 10,000 টাকা যে কৃষি ঋণ ছিল মওকুফ করেছে। যদি কৃষকদের ঋণের প্রয়োজন হয়, অনেকেরই হবে আমরা জানি, সেগুলো যাতে সহজে পেতে পারে, এবং যেন কোনো গ্রাম্য টাউট বা কোনো দলীয় টাউট। চমৎকার, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, যে সমস্ত কৃষকদের কাছে সাহায্য পৌঁছবে তাদের একটা তালিকা, কিন্তু কাজটা ইতিমধ্যে সহজ হয়ে গেছে যেহেতু কৃষক কার্ডের তালিকা তৈরি করা হয়ে গেছে। সেই হিসেবে জবাবদিহিতা, অর্থাৎ পৌঁছানোর ক্ষেত্রে কি প্রক্রিয়ায় যাবে, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা সেই জবাবদিহিতা, স্পষ্টতা, এবং যারা আসলে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন এই দুর্যোগে তারা যদি বিপদে পড়ে থাকে, পরবর্তীতে সরকার আসলে তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে। অনেক একটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। ব্যারিস্টার ডক্টর নাজিম মোবিন, আপনি 2-3 দিন আগে আমাদের একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং আমরা প্রচার করেছিলাম, সেখানে আপনি বলছিলেন যে সংবিধান সংস্কার পরিষদ না হোক, অন্তত সংবিধান সংস্কার কমিটির মতো কিছু একটা হোক, যাতে করে বিরোধী দলের প্রতিনিধিরাও সেখানে থাকতে পারে, একটা সলিউশনে আসতে পারে জুলাই সনদ সংক্রান্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে। আমরা দেখতে পেলাম, আজকে তো পরদিন পড়ে গেল, সেই হিসেবে আমরা বলতে পারি বুধবার পার্লামেন্টে বলা হলো যে 12 জনের একটা কমিটি হতে পারে সংবিধান সংশোধনে, সেটাকে বিশেষ কমিটি বলা হচ্ছে। হ্যাঁ, 17 জনের। আচ্ছা, তার ভিতরে 12 জনের নামের তালিকা ঠিক করা হয়েছে সংবিধান সংশোধনে, এবং 26% বলা হচ্ছে বিরোধী দলের মধ্যে থেকে থাকতে পারবেন। সেই জায়গা থেকে 5 জন, তার মানে 12 আর 5 মিলে 17। তো সেই জায়গা থেকে বিরোধী দল এখন পর্যন্ত কোনো রেসপন্স করেনি। কোনো স্টেটমেন্ট দেওয়া যায় আসলে? আমরা তো বলেছি যে এরকম সংবিধান সংশোধন কিংবা অ্যামেন্ডমেন্ট, এটা আজকেও বলেছেন আমাদের বিরোধী দলের নেতা, এটা তো আসলে প্রক্রিয়া না। দেখেন বিএনপির এই যে আপনার 31 দফা, প্রথম দফা কী ছিল? প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। সেরকম একটা কমিশন যদি গঠন করেন আপনারা, এবং সেক্ষেত্রে আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছিলাম আমাদের বৈশ্বিক যে তেলের সংকট, জ্বালানি তেলের সংকট, বৈশ্বিক সংকট মোকাবেলার জন্য যে এরকম কমিটি হয়েছে, এখানে সমান সংখ্যক অংশীদারিত্বের ভিত্তিতে 5 জন সদস্য আমাদের, 5 জন তাদের, সরি 5 জন করে, একইভাবে জ্বালানি বিষয়ক যে সমস্যার সমাধান করা যায়, একইভাবে সংস্কার বিষয়ক কমিশন আপনারা করেন, আমাদের কাছ থেকে 5 জন নেন, সরকারি দল থেকে 5 জন নেন। এটা করলে আমরা সেখানে যেতে প্রস্তুত, এটা আমরা আগে থেকে বলছি। দেখেন আজকেও যে আইনমন্ত্রী তিনি যে সমস্ত কথা বলছেন, এইগুলোতে কিন্তু স্ববিরোধী, এক্ষেত্রে কিন্তু জনগণ কিছু সংখ্যা থেকেই যায় জনগণের পক্ষ থেকে। যেমন আজকেও বলছেন যে আমরা নাকি বলছি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, গণভোটটা হলো ফ্রড অন কনস্টিটিউশন। আবার সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটা ফ্যাক্টাম ভ্যালিড, মানে যেহেতু হয়ে গেছে সুতরাং ঘটনাক্রমে সিদ্ধ। এখন ওনাদের অবস্থানটা কি আসলে? ওনারা 2/3 মেজরিটির জোরে ওনারা কি ওনাদের ইচ্ছা মতো বিষয়টাকে নিয়ে ডিল করবেন, নাকি আসলে জনগণ যেভাবে রায় দিয়েছে সেই রায়টাকে সেভাবে বাস্তবায়ন করবেন? তো এই বিষয়গুলো তো নিশ্চিত না হয়ে ওনাদের কমিটিতে যে বিষয়টার ক্ষেত্রে রাবার স্ট্যাম্প হয়ে জাতির সামনে তো আমরা বিমান হিসাবে চিহ্নিত হতে পারি না। একটা কথা কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে জাতীয় সংসদে মঙ্গলবার আমি একটা লিফলেট পেলাম, এবং সেই লিফলেটে ওনারা 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি লিফলেট দিয়েছেন, বিরোধী দল কেন সংস্কার চায় সেটা ব্যাখ্যা করা হয়েছে। সেখানে কয়েকটা পয়েন্ট পেলাম, কিন্তু এসব পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই। না, জুলাই সনদ তো ধরেন, জুলাই সনদ একটা স্টার্টিং পয়েন্ট, এরপরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, আদেশের পরে গণভোট অধ্যাদেশ হয়েছে, তারপরে অলমোস্ট 70% জনগণ এটার পক্ষে রায় দিয়েছে। আমাদের তো মূল বিবেচ্য বিষয় জনগণ যেটার পক্ষে রায় দিয়েছে। আপনি যদি জনগণের ক্ষমতায় বিশ্বাসী হন, গণতন্ত্রে বিশ্বাসী হন, যেখানে অলমোস্ট 70% জনগণ একটা বিষয়কে বাস্তবায়ন করার জন্য রায় দিয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করুন। আপনি আবার পিছনে যেখানে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে কি দেয়নি
তারপরে এখানে আপনার কোনটা আপত্তি আছে কি নেই, এইগুলা নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেন, তাহলে তো আপনি ভূতের যেমন উল্টা দিকে পা গজালে উল্টা দিকে হাঁটে, সে উল্টা দিকে হাঁটছেন। আমাদের এখনকার বিবেচ্য বিষয় আপনি গণরায়কে কিভাবে বাস্তবায়ন করবেন, সেটা তো আমাদের বিবেচ্য বিষয়। আমাদের তো সেই জুলাই সনদে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কে কি করেছে, এটা তো বিষয় না। এখন এই গণভোটের রায়টাকে যখন একবার আপনি বলবেন ফ্যাক্টম ভ্যালিড, আর একবার বলবেন যে ফ্রড অন কনস্টিটিউশন, এটা তো হয় না। তার মানে আমি যদি আপনার কথার একটা মানে সামারি করি এভাবে, যেহেতু অনেকগুলো বিষয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি সরকার বা আপনারা একসাথে, সেই হিসেবে সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি প্রস্তাব করা হয়েছে 17 জনের, সেখানে আপনারা এখন পর্যন্ত না, এখানে যাওয়ার প্রশ্নই আসে না, এখানে আমরা যাব না, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ এখানে দুটো বিষয়, আপনি আপনি সংশোধনের কথা বলছেন, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। 2 নাম্বার হলো এক্ষেত্রে আপনি আপনার মেজরিটিটা কি রাখছেন, আপনি বিচার মানেন তার কাছে আপনার, তো এক্ষেত্রে তো আমাদের থাকবেই, আমাদের রিজার্ভেশন থাকবেই। আপনারা আপনাদের নির্বাচনী যে ওয়াদা, আপনাদের 31 দফা, সেটার প্রথম দফা ছিল সংস্কার কমিশন, সংশোধন না, কিন্তু সেটা না করে আপনারা করছেন এখন সংবিধান সংশোধন কমিটি। এটা তো আমরা যাবো কি জন্য? একদম স্পষ্ট। আমি একটু মুস্তাফিজুর বাবুল, মাননীয় সংসদ সদস্য, 3টা জায়গায় এসে আমরা আটকে আছি। প্রথম কথা হচ্ছে সংস্কার কমিশন বলা হচ্ছে শুরুতেই, যে বিএনপির 31 দফার শুরুতে সংস্কার কমিশন বলা আছে, তাহলে বিএনপি কেন এখন সংবিধান সংস্কারের দিকে না গিয়ে সংশোধনের কথা বলছে? দ্বিতীয় বিষয়ে যেটা বলা হচ্ছে, এখন পর্যন্ত সংশোধনের জন্য যে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, সেখানে 26% বিরোধী দল, তার মানে 7 জন বিএনপির সংসদ সদস্য আর 5 জন হচ্ছে, আমাদের 5 জন, বিরোধী দলে 5 জন। হ্যাঁ, বিরোধী দলে 5 জন, কিন্তু বিএনপির যে সংসদ সদস্য সেখানে 7 জন। এর বাইরে গিয়ে আরো কয়েকজন আছে, সেখানে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ সরকারের পার্ট। হ্যাঁ, সরকারের পার্ট। আমাদের 5 জনের মধ্যে কিন্তু 5 জনই জামাতের না, 5 জনের মধ্যে এনসিপি আছে, এই শাসনতন্ত্র আন্দোলন আছে, তার মানে মোটা দাগে আপনার 12-5। বুঝতে পারছি। তো এখানে একটু মুস্তাফিজুর বাবুল একটু বলবেন, মানে সরকার কিভাবে এই জিনিসটা আস্থায় আনবে বিরোধী দলকে, যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এরকম আনুপাতিক হার থাকে? না, সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, এটা কি অস্বীকার করবার কোনো জো আছে? কোনো সুযোগ নেই। 2/3 মেজরিটি নিয়ে সংসদে বিএনপি অবস্থান করছে, এটাকে অস্বীকার করবার কোনো জো আছে? 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির পক্ষে নিরঙ্কুশ রায় ম্যান্ডেট দিয়েছে, এটাকে অস্বীকার করবার কোনো জো আছে? এখন বিএনপি আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, আর ওনারা জুলাই সনদকে আমলেই আনছেন না। এখন জুলাই সনদ কিন্তু একটা ঐতিহাসিক দলিল আমাদের জাতির। 2024-এর জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের জন্যে আপনার এই জুলাই সনদ আপনার এটা প্রণীত হয়েছে, এবং ওই জাতীয় সংসদের আপনার পাশে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমরা সেই জুলাই সনদে আপনার স্বাক্ষর আপনার প্রদান করেছি, এবং জুলাই সনদ আপনার বাস্তবায়নের পক্ষে আপনার বিএনপি। কারণ জুলাই সনদের তো আপনার নানা অংশ আছে, একটা বড় অংশ আছে যে অংশে আমরা সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি, সেটা একটা অংশ। আবার জুলাই সনদেই আবার একটা অংশ আছে যে অংশে আপনার নানা রাজনৈতিক দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্টকে কি আপনি আমলে আনবেন না? আমি যেই ইস্যুতে আমি আপত্তি করেছি, সেই ইস্যুতে কি আমার আপত্তি করবার তো সুযোগ ছিল বলেই তো আমি আপত্তি করেছি, এবং আমার আপত্তি সহ আপনার জুলাই সনদ এটা আপনার প্রণীত হয়েছে, এবং সেই জুলাই সনদে আপনার একমতের জায়গা, দ্বিমতের জায়গা, এই সব কিছু নিয়ে যে জুলাই সনদ, সেই জুলাই সনদে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো আপনার যারা আলোচনায় অংশগ্রহণ করেছি, আমরা আপনার স্বাক্ষর প্রদান করেছি, এবং স্বাক্ষর প্রদান করার মধ্য দিয়ে এই জুলাই সনদের একটা ঐতিহাসিক একটা বাস্তবতা তৈরি হয়েছে। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার পরে জাতীয় সংসদ আমাদের সামনে আছে, আমরা জাতীয় সংসদে বসে আছি। তো জাতীয় সংসদে বসে আছি আমরা, আপনার সংবিধানের আপনার সংশোধন আমরা চাই।
সংশোধন কেন চাই? কিন্তু সংশোধন চাই আপনার এই জায়গাটা সংস্কারের ব্যাখ্যাটা যদি জন্য। একটু দিয়ে দেন তাহলে আমি সামনে এগোতে পারি। কারণ আমি যতবারই বিরোধী দলের 11 দলের জোটের কারোর সঙ্গে কথা বলি, তারা এই পয়েন্টটাই মানে হেডলাইনে আনেন যে বিএনপি 31 দফার শুরুতেই তো সংস্কার কমিশনের কথা বলা আছে। আপনার বাংলাদেশে আপনার 12ই ফেব্রুয়ারির পরে একটা জাতীয় সংসদ আপনার গঠিত হয়েছে। জি। সেই জাতীয় সংসদে আমরা বসে আছি এবং জাতীয় সংসদে আপনার আমরা সংবিধানের আপনার সংশোধন আনতে চাই। সংশোধন আনতে চাই কেন? সংস্কারের জন্য সংশোধন, সংবিধানের সংশোধন। এবং যেসব ইস্যুতে আমরা 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 একমত হয়েছি আপনার সেই সব ইস্যুতে আমরা সংবিধানের আপনার সংশোধনী আমরা আনতে চাই। এবং সেই সংশোধনী আনবার জন্যে জাতীয় সংসদে যারা আমরা আছি, সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই মিলে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা গঠন করতে চাই। তো জাতীয় সংসদে বসে তো আর কমিশন গঠিত হয় না। জাতীয় সংসদে বসে কমিশন গঠিত হয় না। জাতীয় সংসদে বসে আপনার 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 কমিটি গঠিত হয় এবং কাজটা কমিটি কি কাজ করবে? কমিটি কাজ করবে আপনার সংবিধানের সংশোধনী আনবে। কোন সংশোধনী আনবে? যে সংশোধনীগুলা আনার প্রশ্নে আপনার সকল রাজনৈতিক দল একমত হয়েছে। ওই জুলাই সনদ কিন্তু আমাকে সেই অধিকার দিয়েছিল। জুলাই সনদ আমাকে সেই অধিকার দিয়েছিল যেসব ইস্যুতে আমি একমত হতে পারি নাই, আমি দ্বিমত আপনার প্রকাশ করেছি। এবং ওই জুলাই সনদ কিন্তু বলেছে যে আপনি আপনার নির্বাচনে আপনি যাবেন, নির্বাচনী ইস্তেহার আপনি ঘোষণা করবেন, নির্বাচনী ইস্তেহারে আপনি সেটা উল্লেখ করবেন, এবং নির্বাচনের পরে জনগণ যদি আপনার দলকে, আপনার দলের পক্ষে যদি আপনার ম্যান্ডেট দেয়, তাহলে নির্বাচনের পরে আপনি যেসব ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেসব ইস্যু বাদ দিয়েই যেসব ইস্যুতে আপনি একমত হয়েছিলেন সেসব ইস্যুতেই আপনি সংবিধানের সংশোধনী আপনি আনবেন। এই ম্যান্ডেট কিন্তু আপনার বিএনপি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে বর্ণিত যে অধিকার, সেই অধিকারটা নিয়ে আপনার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কিন্তু এই ম্যান্ডেটটা পেয়েছে। আর বিএনপি এই ম্যান্ডেটটা পেয়েছে বলেই আপনার সকলকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে আপনার এবং এটা আপনার হচ্ছে যে আপনার ওই যে আপনি বললেন যে 17 জনকে নিয়ে আমরা আপনার এই কমিটি আমরা করতে চাই। 17 জনের মধ্যে 12 জন বিএনপির, 5 জন হচ্ছে আমাদের সাথে যারা আছে তারা, এবং স্বতন্ত্র যারা আছে, স্বতন্ত্র কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে না, স্বতন্ত্র অবস্থানেই তারা আছে। এবং সরকারে কিন্তু সবাই না, সরকারে যেমন আপনার গণভোট কি করবেন? গণভোট মানে না নাকি? গণভোট তো হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদের প্রত্যেকটা লাইন দুটোকে আলাদা। মানে জুলাই সনদের গণভোটটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তাহলে জুলাই সনদের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। যেসব লাইনে, যেসব শব্দে, যেসব অক্ষরে আমরা আপনার সাইন করেছিলাম ওই আপনার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বসে আপনার। আচ্ছা, আপনারা কি সাইন করছিলেন? আপনারা কি ভাঙছেন? আমি একটু বলি 1 মিনিট। ওই জুলাই সনদ আপনি সামনে নিয়ে আসেন। ভেতরে সবকিছু আছে। আমি বলি, আপনারা জুলাই সনদে প্রত্যেকটা আপনার স্তরে আপনার নির্বাচিত প্রতিনিধিদের ব্যাপারটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আপনাদের যে 31 দফা, তার 21 দফায় আপনারা একই জিনিস বলছেন, একমাত্র মৃত্যু কিংবা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেনশন দরখাস্ত অপসারণ করা হইবে না। এটা ওনাদের 21 দফায় আছে। এখন আপনারা কি করলেন? যেই অধ্যাদেশ আপনার বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়েছিল, স্থানীয় সরকারের যারা আছেন সেখানে অনির্বাচিত প্রশাসক বসানো, নির্বাচিত প্রশাসকদের অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগকে দেওয়া হয়েছে। এই অধ্যাদেশটাকে আপনারা আপনাদের 21তম দফাকে, 31 দফার 21তম দফাকে লঙ্ঘন করে সংবিধানের 59তম দফাকে, সংবিধানের কথা বললেই কিন্তু আপনার গণভোটকে অস্বীকার করছে। মানে দফার ভেতরে নির্বাচিত শব্দটা কি আছে? অবশ্যই আছে, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। নির্বাচিত শব্দটা আছে, কিন্তু পৌরসভার পর্যায়ে যারা থাকেন তারা কিভাবে নির্বাচিত হয়ে আসেন? পৌরসভার পর্যায়ে অবশ্যই নির্বাচিত হয়ে আসেন। পৌরসভায় নির্বাচিত হবে না কেন? আপনার যারা পৌরসভায় মেয়র হন তারা নির্বাচিত, যারা উপজেলায় মেয়র হন, উপজেলার যারা চেয়ারম্যান হন তারা নির্বাচিত, আপনার সিটি কর্পোরেশনের যারা মেয়র হন তারা নির্বাচিত। এখন আপনি কি করছেন? আপনি নট অনলি এটাকে 18 মাসে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তিনি কি এগুলো বাতিল করে দিয়েছেন? না, এখানে 18 মাসে যেটা হয়েছে, 18 মাসে আমাদের সমস্যা যেটা ছিল
যে ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করে যারা এসেছিল তারা অনেকে পালিয়ে গেছে। জনসেবা যেগুলো আছে, জনগুরুত্বপূর্ণ সেবাগুলো, এগুলো ব্যাহত হচ্ছিল। তার জন্য একটা টেম্পোরারি অধ্যাদেশ জারি করা হয়েছে, যে এই অধ্যাদেশ বলে আপনার বিশেষ পরিস্থিতিতে অনির্বাচিত প্রশাসক বসানোর ব্যবস্থাটাকে সিদ্ধ করা হয়েছে। আচ্ছা, এখন আপনি এটাকে কি করছেন, এই সরকার কিন্তু মাইন্ড দ্যাট এরা কিন্তু অনেক অধ্যাদেশ ল্যাপস করে দিয়েছে, অনেক বড় বড় কথা বলে সংবিধানের দোহাই দিয়ে। ওনারা এই অসাংবিধানিক এই অধ্যাদেশটাকে, যেই অধ্যাদেশ সরাসরি সংবিধানের 59 অধ্যাদেশের বিরোধী, বাংলাদেশে এই স্থানীয় প্রশাসনগুলোতে অনির্বাচিত প্রশাসক বসানো এটা যে অবৈধ, এটা নিয়ে কিন্তু একটা রায় আছে 91 সালে আপনার, যখন ওই সেই সময়কার অন্তর্বর্তী সরকার এসেছিল, সেই সময় একইভাবে আপনার উপজেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। কুদরতে এলাহি পনির নামে একজন চেয়ারম্যান মামলা করেছিলেন। সেখানে আদালত ক্যাটাগরিক্যালি বলেছে অনির্বাচিত প্রশাসক বসানোটা এটা অসাংবিধানিক। আচ্ছা, আপনার 21তম দফা আপনি লঙ্ঘন করলেন, সংবিধানের 59তম দফা লঙ্ঘন করলেন, জুলাই সনদ লঙ্ঘন করলেন। এখন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন? এই প্রশ্নটা যদি আমি আর সরাসরি আরেকটা আমি শেষ করে আপাতত দিচ্ছি। একটু ব্যাখ্যাটা জেনে আসি, সুমন বাবুল যদি একটু বলেন। না, আমি তো বলতে চাই যে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস ভঙ্গ করার পরে এবং বিশ্বাস ভঙ্গের কোনো কারণ এখন আপনি পর্যন্ত যে ঘটে নাই। অনির্বাচিত প্রশাসক বসানোর না, না, আপনি না, কি চোখে না, দেখেন? একটু ব্যাখ্যাটা জানি জি। বাংলাদেশে আপনার পৌরসভা আপনার বাতিল করা হয়েছে, জেলা পরিষদ বাতিল করা হয়েছে, মানে অন্তর্বর্তী সরকার আপনার জেলা পরিষদ বাতিল করেছে, পৌরসভা বাতিল করেছে, সিটি কর্পোরেশন বাতিল করেছে। তো এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের নির্বাচন হয় নাই, মানে নির্বাচিত সিটি কর্পোরেশন কিন্তু আপনার আমাদের সামনে নাই, নির্বাচিত জেলা পরিষদ আমাদের সামনে নাই, নির্বাচিত আপনার পৌরসভা আমাদের সামনে নাই। ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, কোথাও কোথাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কাজ করছে, কোথাও কোথাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়ে গেছে, আপনার সেই জায়গাতে প্রশাসক নিয়োগ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলেই। তো এখন যে ইস্যুতে আমরা আলাপ করছি, এই ইস্যুটা হচ্ছে যে নির্বাচিত আপনার পৌরসভা গঠিত হওয়ার পর, নির্বাচিত সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর, নির্বাচিত জেলা পরিষদ গঠিত হওয়ার পর আপনার আমাদের আপনারা যে আইনটা করে এটার ব্যাপারে প্রশ্নটা আইনটার ব্যাপারে আমাদের সেই সুযোগটা আমরা রাখবো কিনা, সেই সুযোগটা আমাদের থাকবে। আপনি তো আইন করে ফেলছেন অলরেডি। আইন আমরা করি নাই, আমরা তো আপনার অধ্যাদেশটাকে আইন করেছে, অধ্যাদেশটা ওটা নিয়ে আমি সাবমিশন রেখেছি, 15 মিনিট সাবমিশন রেখেছি, আপনারা হা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনার সংবিধানের যে সংশোধনীগুলো আনতে চাই, জুলাই সনদ অনুযায়ী, জুলাই সনদের যেসব ইস্যুতে আমরা একমত হয়েছি তার ভিত্তিতে সংবিধানের যে আপনার সংশোধনীগুলো আমরা আনতে চাই, আনার জন্য আজকে যে আপনার কমিটি গঠনের যে প্রস্তাব করা হয়েছে, যেমন ধরুন আপনার এই চারটা বিল প্লিজ, এই প্রস্তাব অনুযায়ী আমরা 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 কাজ শুরু করি, সংবিধান সংশোধনের আপনার শুরু করি, এবং কাজ শুরু কাজটা যে শুরু করবে কনফিডেন্সে, মানে এখানে যে 3-4টা ধারার কথা বলা হলো যেটা ভায়োলেট করা হয়েছে বা আপনারা কথা রাখেননি এমন একটা দাবি করা হলো, 4টা বিল আনা হয়েছে, 4টা বিল পাস করা হয়েছে 133টা অধ্যাদেশের মধ্যে। 4টা বিল স্পেসিফিক্যালি স্থানীয় সরকার সংক্রান্ত, স্থানীয় সরকারে অনির্বাচিত প্রশাসক বসানো সংক্রান্ত। আপনি রেকর্ড খুলে দেখতে পারেন। অনির্বাচিত প্রশাসক তো ছিলই, আরে বিল করছেন তো, এটা আপনি বিল করে আইন 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 বানিয়ে দিয়েছেন। এটা ছিল আপনার, আমরা সামনে আপনার সংবিধান সংশোধন করার জন্য যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি, যে উদ্যোগটা সংসদ গ্রহণ করবে, এবং জাতীয় স্বার্থে জাতির কাছে দেওয়া আমাদের যে অঙ্গীকার, আমাদের যে প্রতিশ্রুতি, সেটাকে বিবেচনায় নিয়ে, সেটাকে সম্মান দেখিয়ে আমরা সংবিধানের আপনার সংশোধনী আমরা আনতে চাই, এবং আনতেই হবে আমাদেরকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। জুলাই সনদের বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। তো কাজী আপনার তার জন্যে আজকে যে প্রস্তাবটা করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, আমার তো মনে হয় যে আপনার বিরোধী দল সেটাকে নাকচ করে দিচ্ছে, ব্যাপারটা বোধহয় এরকম না। তারা সময় নিয়েছে যে আমরা আজকেই আমরা এই সরকারি দলের এই প্রস্তাবটাকে গ্রহণ করে আমরা আমাদের নাম আমরা দিতে পারছি না, কিন্তু সামনে যে তারা যে নাম দিবে না, তারা যে বিরোধী দলীয় নেতা কিন্তু মনে করছি শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরি, তিনি বলছেন যে এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনার বিষয় আছে, কারণ এখানে আমাদের ধারণাগত পার্থক্য আছে, আমরা আলোচনা করে জানাবো, আজকেই হয়ে যাবে বোধহয় এটা হবে না।
এখানে মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, সংস্কার, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এই Exactly. জায়গাটা আগেও আমাদের মত পার্থক্য ছিল, এখনো রয়ে গেছে। এইগুলো প্রশ্নটা আসছে যে এবং তাহলে এবং 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 সংশোধনী কেন? সংবিধানের সংশোধনী তো সংস্কারের জন্যই তো সংশোধনী। আচ্ছা, আপনি কি সংবিধান সংশোধন করা ছাড়া আপনি সংস্কার আচ্ছা, বাবু, করবেন কিভাবে? একটা প্রশ্ন তুলি, আপনি তো সংবিধানের অভিজ্ঞ আপনার সংশোধন করা ছাড়া আপনি কিভাবে সংস্কার করবেন? না, এর পার্থক্য আছে তো। এখানে আপনি একটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার সংবিধানে আছে যে আমাদের দেশে একটা হাইকোর্ট থাকবে, সুপ্রিম কোর্ট থাকবে। এটা হলো সংবিধানের বেসিক ফিচারের অংশ। আপনার 8ম সংশোধনী নামে একটা সংশোধনী হয়েছিল, আপনিও জানেন, বাবুল ভাই জানেন, বাবুল ভাই মনে থাকার কথা। জি। এরশাদ সরকারের সময় তাদের 2/3 মেজরিটি ছিল 88-তে, তারা হাইকোর্টটাকে বিকেন্দ্রীকরণ করলেন তাদের 2/3 মেজরিটির জোরে, এখন যেমন বিএনপির আছে। এইটা হলো আপনার সংবিধান সংশোধন করার পরে কি হলো, করার পরে যেটা হলো, এটা নিয়ে একটা মামলা হলো, খুব ফেমাস মামলা, এটাকে বলা হয় আনার হোসেন চৌধুরী মামলা। এই মামলায় বাংলাদেশের হাইকোর্ট বলে দিল যে সংসদের এখতিয়ার নাই সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করা। এরা যে সংসদ, আমরা, ওনারা অনেকেই বলছেন সংসদ নাকি সার্বভৌম, এটা অন্য প্রশ্ন। আধা মিনিট শেষ করছি। এইখানে আপনার তখন এইটাকে মোদ্দা কথা বাদ দিয়ে দিল, বলল যে আপনারা পারবেন না, সংসদ আপনারা এই হাইকোর্টটাকে বিকেন্দ্রীকরণ করতে পারবেন না। তখন অটোমেটিক্যালি সংবিধানের 100তম যে ধারাটা আছে এটা কিন্তু অ্যাব্রোগেটেড হয়ে গেছে। এখন আপনি এই জুলাই সনদে একই জিনিস আছে যে আমরা হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করব। আচ্ছা, আপনি এই সংশোধন করে কিভাবে করবেন? আচ্ছা, পারবেন না তো। আমি খালি একটা বিষয় একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে মানে একটু পরিষ্কার হই। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পার্লামেন্টে তারা জায়গা করে নিল এবং তারা আসলে দেশ পরিচালনা করছে। এটা হচ্ছে নির্বাচনকালীন যে বাস্তবতা, নির্বাচন পরবর্তী বাস্তবতা। কিন্তু যখন আমরা পার্লামেন্টের ভিতরে কোনো বিশেষ পরিস্থিতিতে কমিটি গঠন করি, সেই কমিটির মধ্যে কি ওই রেশিও মাথায় রেখে কি মানে কমিটির মেম্বারদেরকে নির্বাচন করা হয় যে বিএনপি এত % ভোট পেয়েছে তাই তাদের এত % মেম্বার থাকতে হবে সেখানে, নাকি তারা মাঝামাঝি করতে পারে? যেমন আমরা জ্বালানি নিয়ে করতে দেখলাম 5-10 জনের। জ্বালানি ইস্যু তো হচ্ছে আপনার জ্বালানি ইস্যু আর সংবিধান সংশোধনের ইস্যুটা কিন্তু একরকম না আর কি। আপনার তো জ্বালানি ইস্যুতে আপনার সংসদে বসে আপনার সরকারি দল 5 জন, বিরোধী দল 5 জন নিয়ে 10 সদস্যের যে কমিটি হয়েছে, এটা আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটা খুবই ইতিবাচক একটা ঘটনা। এবং আপনার সংবিধান সংশোধনের জন্য আজকে সরকারি দলের পক্ষ থেকে 12+5+5 এই যে 17-র যে প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবটা তো আমি মনে করি খুব ইতিবাচক প্রস্তাব। এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে জামাত এবং জামাত নেতৃত্বাধীন বিরোধী দল তারা আপনার আজকে আলোচনায় কিন্তু তারা নাকচ করে দেয় নাই। আমি আশাবাদী যে সামনে তারা নিজেদের মধ্যে জোটের মধ্যে আলাপ আলোচনা করে তারা আপনার সংবিধান সংশোধনের জন্য ওই যে আলটিমেট গোল হলো সংস্কারের জন্য সংশোধনী, তার জন্য তারা আপনার এই যে কমিটি গঠনের যে প্রস্তাব, এই প্রস্তাবে তারা সম্মত হবে এবং তাদেরকে নিয়েই একটা কমিটি গঠিত হবে, আমি আশাবাদী। এবং সেই কমিটি আপনার জাতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন তারা আনয়ন করবে। এবং যে মৌলিক যে আপনার সংবিধানের যে মৌলিক কাঠামোগত যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আবার আপনার গণভোটে যাওয়ার প্রস্তুত আসতে পারে। আমরা আবার গণভোটে যাব। বুঝতে পারছি। আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে একটু আসি। আপনি শুনছিলেন এতক্ষণ আলোচনাটা, আমি একটা বিষয় জেনেই তারপর এই অংশের আলাপটা শেষ করতে চাই। প্রথমত, পরিবর্তন তো সরকার এবং একই সঙ্গে বিরোধী দলে যারা আছেন তারা সবাই চায়। পরিবর্তনের সুর দুই পক্ষেরই কণ্ঠে, কিন্তু আস্থার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখনো ঠিকঠাক হয়নি। যেই সংবিধান সংশোধনী বিশেষ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবে এখনো নিশ্চিতভাবে কনফার্মেশন আসেনি বিরোধী দলের পক্ষ থেকে। একটা সমাধান তো জরুরি। আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলে, কোথায় গিয়ে আসলে একটা সমঝোতা, একটা রেশিও অনুযায়ী হবে, যার যত আসন সেই রেশিও অনুযায়ী হওয়া উচিত বলে আমি মনে করি। এবং নিশ্চয়ই জানি যে এই যে নিজেদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব যদি বিদ্যমান থাকে, আমরা জানি যে বিএনপি এবং জামাত সহ যে সংসদে যে 9টি দল আছে, সবাই কিন্তু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের মধ্যে যত বিভেদ বাড়বে
তত কিন্তু সংকট আরো ঘনীভূত হবে। আপনি দেখুন যে কালকে পার্লামেন্টে উত্তপ্ত বাক্য বিনিময়, ঠিক আছে, পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে পার্লামেন্টে মারামারি পর্যন্ত হয়, কিন্তু আমরা বাইতুল মোকাররম উত্তর গেটে না নিয়ে যাই। সরকারের বয়স 2 মাস হয়নি, এর মধ্যেই যদি আমরা প্রতিবাদ বাইতুল মোকাররম উত্তর গেটে করি, শাহবাগে করি, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। এই গণতন্ত্র বিদায় দেওয়ার জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি, আমাদের এত এত মানুষ জীবন দিয়েছে। সুতরাং আবার যদি সেই একই সিস্টেম শুরু হয়, যে সংসদে যেখানে আলোচনার সব সুযোগ আছে, সেই আলোচনা আমি রেখে সংসদের মধ্যে না রেখে আমি বাইরে নিয়ে যাই, এটা ঠিক বলে আমি মনে করি। আমরা কিন্তু নতুন কিছু চাই। আমরা বারবার হতাশ হয়েছি। এখানে বাউল ভাই আছেন, তিনি 90-এর গণ আন্দোলনে একজন সিপাহ সালার, আমরাও তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র, কিন্তু আমাদের আশা কিন্তু পূরণ হয়নি। 90-এর পরে আমাদের যে প্রত্যাশা ছিল পূরণ হয়নি। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রত্যাশা ছিল যে আমাদের দেশটি গণতান্ত্রিক হবে, কিন্তু সেখানে কি হলো, গণতন্ত্রকে হত্যা করা হলো। তো বারবার আমরা হতাশ হচ্ছি, কিন্তু এবার আমরা হতাশ হতে চাই না। আমরা চাই যে এবার একটি চমৎকার পার্লামেন্ট হয়েছে, বিএনপি সরকার গঠন করে জামাত ইসলামী আন্দোলনের অংশীদার ছিল, আন্দোলন করেছে, তারাও বিরোধী দলে আছে, এবং অন্যান্য যে দলগুলো তাদের সদস্য সংখ্যা যাই থাকুক পার্লামেন্টে, বা তারা কিন্তু খুব ভোকাল ছিল গণতান্ত্রিক আন্দোলনে। সুতরাং আমি বলতে চাই এই সংস্কার কমিটি এই লোক সংখ্যা নিয়ে এই দ্বন্দ্বে না জড়িয়ে যাতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং সংবিধান সংস্কারের দাবি কিন্তু দীর্ঘদিন থেকে, বিশেষ করে এবার আন্দোলনের আগে থেকে আমরা শুনে এসেছি, আন্দোলনের পরে হয়েছে। সুতরাং আমি আশা করতে চাই যে আমাদের যে বিদ্যমান, আমরা একটু ভিন্ন ধরনের রাজনীতি দেখতে চাই বাংলাদেশে। এখন আমাদের মারামারি, কাটাকাটি, সংঘাত, সংঘর্ষের রাজনীতি দীর্ঘদিন দেখেছি। আর আমরা বলি খুব, মানে কি বলে, যে আত্মশ্লাঘায় ভুগে যে বাংলাদেশের গণতন্ত্র শিশু গণতন্ত্র। 54 বছর বা 55 বছরের একটি দেশ কিন্তু শিশু না। এই গণতন্ত্র শিশু গণতন্ত্র না, এই গণতন্ত্র অনেক বয়স হয়েছে। এখন একটু সুস্থ স্বাভাবিক গণতন্ত্র আমরা দেখতে চাই, শুধু কথায় গণতন্ত্র না, কাজে গণতন্ত্র দেখতে চাই। আসলে এটা বোধহয় শুধু আপনার কথা না, যারা এবার ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে, তারা সবাই এই বিশ্বাসটা নিয়েই ভোটটা দিয়েছে যে আমরা 5 আগস্টের আগের যেই কালচার, রাজনৈতিক কালচার, সেটা হয়তো দেখবো না। আমার সঙ্গে আছেন 2 জন সংসদ সদস্য। আমি আসলে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে বলার মানে বাস্তবতাটা তৈরি হলো, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে গেল 17 বছর ধরে আমরা নানামুখী ইতিহাস কেবল নতুনভাবে শুনছিলাম, এবং এখন আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি পুরো জায়গা থেকে মানে সংসদ উত্তপ্ত মুক্তিযুদ্ধ ইস্যুতে। এবং অবশ্যই এটা বাঙালি এবং বাংলাদেশিদের জন্য এটা একটা ঐতিহাসিক অর্জন বলা যেতে পারে। বাংলাদেশটার সত্যিকার অর্থে সার্বভৌমত্ব বা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এটা হচ্ছে প্রথম এবং প্রধান ইতিহাস, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা এটা নিয়ে পার্লামেন্টে এত বেশি আলোচনা দেখছি, ফেসবুকের প্রতিটা রিলস আসলে ভরে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে আলাপটা করতেই হচ্ছে। এবং আমি যদি একটু মোস্তাফিজুর বাবুল আপনার কাছে আসি, আমরা জামাতে ইসলামীর সংসদ সদস্য, দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের একটা মন্তব্য শুনছিলাম, যেটা প্রতিবেদন হয়েছে, শিরোনামটা হয়েছে এরকম যে বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এই প্রশ্ন তিনি করেছেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে, তাহলে এটা আমি কিভাবে মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন, তদ্রুপ জামাত ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছে, যেটা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, স্পিকারও বলেছেন। একটু যদি ব্যাখ্যা দিতেন। একটু অ্যাড করি, 2 দলে কিন্তু আবার রাজাকারও ছিল। আচ্ছা, হ্যাঁ। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1978-এর 1 সেপ্টেম্বরে বিএনপির জন্ম। প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরোত্তম। তো আর জামাতের আপনার তার একটা অতীত আছে। জামাতের প্রতিষ্ঠাতাকে আপনার, উনি তো পাকিস্তানি, তাই না? তো রাজাকার ছিল না। না, আমি বলছি যে 1971 নিয়ে তো বিতর্ক। তো আপনার এই বিতর্কটা কেন হচ্ছে, এই বিতর্কটা কেন সামনে আসছে? যেমন ধরেন আপনার কেউ আপনার 71টাকে একটু ছোট করবার, খাটো করবার চেষ্টা করেন, একটু আড়াল করবার চেষ্টা করেন।
না, এটা আমরা দেখেছি 5 আগস্টের পর বাংলাদেশ 2.0 তো এরকম। বাট আমাদের অবস্থানটা হচ্ছে এই যে 71 তো আমাদের জাতির একটা শ্রেষ্ঠ অর্জন। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 71-এর 9 মাস আমরা মুক্তিযুদ্ধ করেছি, 71-এ 30 লক্ষ আপনার বাঙালি আপনার তারা শহীদের মৃত্যুবরণ করেছেন, 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছেন। আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা 16 ডিসেম্বর আমরা বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। তো 71 হচ্ছে আমাদের আপনার একটা এই যে আমাদের জাতির জীবনের যে একটা অমূল্য একটা অর্জন। এই অর্জনটাকে আপনার খাটো করবার যখন একটা অপপ্রয়াস আমরা দেখি, অপতৎপরতা আমরা দেখি, তখনই আমরা জাতির সামনে সংসদের ভেতরে কি সংসদের বাইরে কিংবা আপনার আলোচনার টেবিলে আমরা এটাই বলার চেষ্টা করি যে 71টাকে আপনার ছোট করবার, খাটো করবার, আড়াল করবার কোনো সুযোগ এটা থাকতে পারে না, এটা আপনার থাকার কোনো কারণ নাই। ফলে আপনার 2024-এর জুলাই আগস্টে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই রক্তক্ষয়ী অভ্যুত্থানে আপনার হাজার হাজার আপনার ছাত্র এবং আপনার নানা শ্রেণী পেশার মানুষ তারা জীবন দিয়েছেন। 844 জন, 1400-এর বেশি, 840 হচ্ছে গেজেট আকারে। হ্যাঁ, বাট আপনার জাতিসংঘের হিসাবে সেটা 1400 সংখ্যাটা আপনার হবে আপনার জানা অজানা মিলে আপনার এটা আপনার 1400 কিংবা তারও বেশি হবে আর কি। তো আপনার হাজার হাজার আপনার মানুষ তারা আপনার আহত হয়েছে, শত শত আপনার ছাত্র তরুণ মানুষ তারা আপনার পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাই তো? ফলে আপনার এই 24-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থান এটাও আমাদের জাতির জীবনে একটা বড় অর্জন। আবার মাঝখানে আপনার 1990 সেটাও আমাদের জাতির জীবনে একটা বড় অধ্যায়। 1990 আমরা আপনার স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা এরশাদের বিরুদ্ধে একটা ছাত্র গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছিলাম। এবং তারপরে 1991 সনে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া আপনার সেই নির্বাচনের মধ্য দিয়েই আপনার গঠিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারও আগে আপনার তারা আগেও ইতিহাস আছে। তো ফলে আপনার যদি কেউ আপনার 24 দিয়ে আপনার 71-কে আড়াল করতে চায় তখন কিন্তু আপনার 71-এর পক্ষে শক্তি শহীদ প্রেসিডেন্ট আপনার জিয়াউর রহমানের দল, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, বীরোত্তম জিয়াউর রহমানের দল, তখন কিন্তু আপনার নীরব নিঃস্ব কিন্তু আপনার থাকতে পারেন, থাকার কোনো সুযোগ নাই। আমরা আপনার 71-এর চেতনাটাকে ধারণ করি, বাট 71-এর চেতনাটাকে আমরা পুঁজি করে রাজনীতি করি না। আমরা 24-এর চেতনাকে ধারণ করি, আমরা 24-এর চেতনাকে পুঁজি করে আমরা রাজনৈতিক ব্যবসা আমরা করতে চাই না, এবং কেউ করুক সেটাও আমরা। হ্যাঁ, এবং আমরা দেখতে পেলাম যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমবায়ের সংসদ সদস্য তিনি বলছিলেন আমরা ধারণ করি, আমরা করছি না। ঠিক আছে, আপনি শেষ করেছেন। ফলে আমরা আপনার 71-এর চেতনাটাকে ধারণ করে এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। 71-এর চেতনাটাকে আমরা পুঁজি করে আমরা রাজনৈতিক বাণিজ্য আমরা করতে চাই না। আবার 24-এর যে চেতনা, যে এই বাংলাদেশে এটা আপনার এটা 24-এর সেই ছাত্র আপনার গণ অভ্যুত্থানের পরে আপনার 24-এর চেতনার আলোকে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারিতে। এবং সেই নির্বাচনের পরে জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনার বিএনপি এবং সমমনাদের নিয়ে একটি সরকার গঠিত হয়েছে, এবং সেই জাতীয় সংসদে জামাতের নেতৃত্বে একটি শক্তিশালী বিরোধী দল তারা ভূমিকা রাখছে। আমরা মনে করি যে 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটাকেও আপনার ধারণ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। 71-এর চেতনা এবং সেই সাথে 24-এর চেতনা, এই চেতনাকে ধারণ করে আমাদের ধারণ করতে হবে। এবং আপনি বলছেন এটা নিয়ে ব্যবসা করার কিছু নেই এবং এটা নিয়ে আসলে মেলানোরও কিছু না। আমি মিস্টার নাজিব মোমেন একটা বিষয় একটু জানতে চাই, মানে আজকে আইনমন্ত্রী যখন বলছিলেন, ইনফ্যাক্ট গতকালকে তিনি বললেন যে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য সাথে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে পাকিস্তান বাহিনীর সহযোগীদের যে তালিকা সেখানে 3টা নাম আছে, মুসলিম লীগ, জামাতে ইসলামী এবং নেজামে ইসলামী পার্টি। এবং এটা যখন পাশ হয় আইনটা, তখন কার্যত জামাতে ইসলামী কোনো বিরোধিতা করেনি
করেনি, এনসিপির পক্ষ থেকেও একটা লিখিত অনুসমর্থন এসেছে। তার মানে এইটার মাধ্যমে আইনমন্ত্রী বলছেন স্পষ্ট হয়ে গেছে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল। ঠিক আছে, ভালো কথা। এখানে একটা গল্প আছে, বুঝছেন? আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি যেমন আগে বউ পিটাইতেন এখনও কি সেরকম বউ পিটান কিনা, এখানে কি আপনি হা বলতে পারেন না না বলতে পারেন? হা বলতে পারবেন। আপনি যদি বলেন হা, তার মানে আপনি আগে বউ পিটাতেন এখনও বউ পিটান। আপনি যদি না বলেন তাহলে হবে যে আগে আপনি বউ পিটাতেন এখন বউ পিটান না। আমাদের সামনে যখন ওই বিলটা উপস্থাপন করা হয় অবস্থা হয়েছিল সেরকম। এই বিলটাতে কি হয়েছে দেখেন, এই বিলটাতে 2022 সাল পর্যন্ত আমাদের দেশের কোনো আইনে কোথাও মুক্তিযোদ্ধার সংজ্ঞা কিংবা মুক্তিযুদ্ধের সংজ্ঞায় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করেছে এটা কেউ বলেনি। শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, গত বিএনপির 2 টার্মের গভর্নমেন্ট বলেন, আওয়ামী লীগের 1 টার্মে তো কয়েক টার্মের গভর্নমেন্ট বলেন। 22 সালে এসে প্রথম তারা এখানে ঢুকালো যে যারা জামাত ইসলামী, নিজামে ইসলাম, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। তত্ত্বাবধায়ক সরকার করলো কি, এখানে ওই জামাত ইসলামী, মুসলিম লীগ, তারপরে নিজাম ইসলামের আগে তৎকালীন একটা শব্দ লাগাই দিল, মানে এখনকার জামাত ইসলাম না, তৎকালীন জামাত ইসলাম। আমরা বললাম যে এই গোটাটাই বাদ দেওয়া দরকার। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেখানে আমরা বলেছি যারা যুদ্ধ করেছে তারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কেউ যুদ্ধ করেনি। ওই সময় জামাত ইসলামী কি সহায়তা করেনি হানাদার জামাত বাহিনীকে? ইসলামী তো কোনো সশস্ত্র দল ছিল না, আচ্ছা। তারা রাজনৈতিক দল ছিল। যুদ্ধ যেটা হয়েছে সেটা হয়েছে সশস্ত্র 2টা গ্রুপের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা যুদ্ধের সংজ্ঞা সেটা হয়েছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর ইনরা বাদ দেন, কিন্তু ওনারা আমাদের কথা শুনলেন না, অ্যাজ ইট ইজ রাখলেন। তখন আমরা হাও বলতে পারি না, নাও বলতে পারি না। আমাদের বিরোধী দলের সম্মানিত নেতা এটা এক্সপ্লেন করেছেন। এখন আমরা যেহেতু না বলি নাই, তার মানে মৌনতা সম্মতির লক্ষণ, তাই বলে এখন আমরা আগে বউ পিটাতাম কিন্তু এখন বউ পিটাইতাম, এই ইয়েতে চলে গেছে। আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি। এখন আপনি দেখেন এখানে কিন্তু শুধু জামাতের কথা নাই, এখানে আছে মুসলিম লীগের কথা, নিজাম ইসলামের কথা। বিএনপি তো আপনার 71 সালে ছিল না। যারা 78 সালে এসে বিএনপিতে যোগ দিলেন, আপনি বলতেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু বীরোত্তম ছিলেন, একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার দল বিএনপি, সুতরাং তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন। আপনার সেখানে কে শাহ আজিজুর রহমান ছিলেন না? তারপরে তিনি কোথাকার লিডার ছিলেন? মশিউর রহমান জাদু মিয়া, তিনি কোথাকার লিডার ছিলেন? শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি কোথাকার লিডার ছিলেন? এরা তো সবাই আসছে মুসলিম লীগ ফ্যামিলি থেকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের এই সংসদে, আমাদের এই সংসদে বিএনপির 1 ডজন এমপি আছে, তাদের বাবারা, তাদের 14 পুরুষ মুসলিম লীগ করেছে, তাদের সন্তানেরা আছে। এখন আপনি এদের সবাইকে বলে দিচ্ছেন যে আপনারা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, আপনারা রাজাকার, তাহলে বিএনপি তো রাজাকারের দল হয়ে যায় ইনফ্যাক্ট। এখন আপনার বাবুল ভাই বললেন যেটা, যে মুক্তিযুদ্ধকে খাটো করা, এটার প্রতিবাদ স্বরূপ ওনারা মুক্তিযুদ্ধের বিষয়টাকে এখানে নিয়ে এসেছেন। বিষয়টা এমন না। আপনার দেখেন, মুক্তিযুদ্ধকে কেউ খাটো করেনি। আমাদের কোনো বক্তৃতা বিবৃতিতে কিংবা এনসিপির কোনো বক্তৃতা বিবৃতিতে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে এটা কেউ বলতে পারবে না, কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, জুলাইয়ের বিপ্লব যারা করেছে তাদের তো জুলাই নিয়ে আবেগ থাকবে, জুলাই নিয়ে একটু বেশি বলবে, কিন্তু মুক্তিযুদ্ধকে অবমাননা করে কেউ কিছু বলে নাই। আমরা দেখেছি 71 সালের পরে মুক্তিযুদ্ধকে নিয়ে আনফর্চুনেটলি বিভাজনের রাজনীতি হয়েছে, এবং যখনই জাতীয় কোনো ইস্যু থাকে, যে ইস্যুটাকে ডাইভার্ট করার দরকার হয়, এখন যেমন জুলাই সনদ, তেলের বিষয় আছে, অনেক বিষয় আছে, এইগুলোকে ডাইভার্ট করার জন্যই যুগে যুগে আমরা দেখেছি 71 সালটাকে নিয়ে আসা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার শেষ করতে চেয়েছিলেন, এই জন্যই তিনি মুক্তিযোদ্ধা হয়েও তিনি শাহ আজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম চিহ্নিত যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তাদেরকে আপনার দলে জায়গা দিয়েছিলেন। দেখেন, বিএনপির কিন্তু এখন সংসদে দাঁড়িয়ে তুই আলবদ তুই রাজাকার বলা মানায় না। আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তাকে আমি শ্রদ্ধা করি, তিনি যদি ডান দিকে তাকাইতেন, তার ডান দিকে হুমাম কাদের চৌধুরী বসেছিল, তার চোখে চোখ রেখে উনি কথা বলতে পারতেন তুই আলবদ তুই রাজাকার? তিনি কাকে মিন করেছেন? গতকালকে ফজলুর রহমান সাহেব বলেছেন রাজাকার আলবদরের বাচ্চারা, তিনিও কি একটু ডান দিকে তাকিয়ে বলতে পারতেন এই কথাটা হুমাম কাদের চৌধুরীর চোখে চোখ রেখে? কিংবা ডেপুটি স্পিকার, তার বাবা শান্তি কমিটির মেম্বার ছিল, মুসলিম লীগের লিডার ছিল, তার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন?
বলতে পারতেন না তো। প্রত্যেকের জায়গা থেকে সেই আবেগ দিয়ে না, এই আসলে যে মূল্যায়ন হয়। অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই গালি তো আমরা শুনতে চাই না 24-এর পরে, এই বিভাজনের রাজনীতি শুনতে চাই না 24-এর বিপ্লবের পরে। আপনি এই বিভাজন করবেন কেন? আপনি হাজারবার সম্মান দেন, বীর মুক্তিযোদ্ধা বলেন। আমি যখন অ্যাড্রেস করেছি আমার শ্রদ্ধেয় স্পিকার সাহেবকে, উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, তার সাথে আমি হজ করেছি, তাকে বলেছি, আমি বলেছি আপনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি বলছি আমার জন্ম 79-এ। আপনি এখন যদি আমাকে আবার রাজাকারের বাচ্চা বলেন, আল বদরের বাচ্চা বলেন, হুমাম কাদের চৌধুরীকেও যদি একই ভাষায় গালি দেন, তাহলে তো আপনার বিভাজন তো আপনার এখানে ক্রিয়েট করছেন। একদম এই বিভাজন হওয়া উচিত না। সংসদে এটা কথা বলেছে ওনারা, এটা সিরিয়াসলি আপত্তিজনক। মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করে ওনারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই রাজাকারের বাচ্চা, আল বদর, তুই রাজাকার, এই সমস্ত কথা এইগুলা বলে জাতিকে বিভাজিত করা, মূল যে সমস্ত বিষয়গুলা যেগুলো না আমাদের ডিল করা উচিত, কথা বলা, এখন তো 71 নিয়ে কথা বলার কথা না। আমাদেরকে পরবর্তী জেনারেশন, আমার জন্ম 79-এ, বাউল ভাইয়ের জন্ম কখন জানি না, কিন্তু আমাদের সংসদের ম্যাক্সিমাম সদস্য, তাদের 71 কেন্দ্রিক কোনো বিষয় নেই। আমাদেরকে কেন এখন 71 নিয়ে কথা বলতে হবে? আমি সব শেষ করবো একটু মুস্তাফিজুর রহমান, আপনার একটা শেষ মন্তব্য দিয়ে। মানে কে কি করেছিল মুক্তিযুদ্ধের সময় নানা ইতিহাস ঘেটে সেই অর্থ হয়তো তরুণ প্রজন্ম জেনে যেতে পারে, কিন্তু দিন শেষে আসলে যে বিভাজনের রাজনীতি আমরা দেখে আসছি, আমরা আসলে ঘুরে ফিরে সেদিকে চলে যাচ্ছে কিনা। না, আপনার জন্মটা কবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন রাজনীতিটাকে ধারণ করছেন, কোন রাজনীতিটাকে আপনি বহন করে চলেছেন। 1971-এর মুক্তিযুদ্ধে আপনার জামাতের ভূমিকাটা কি ছিল, জামাতের অবস্থানটা কি ছিল, সেটা হচ্ছে মানে এই মুহূর্তে আপনার আলোচনার বিষয় আর কি। বাট আমি আপনার মনে করি যে আপনার 24-এর মানে ঐতিহাসিক অভ্যুত্থানের পটভূমিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারিতে, এবং যে নির্বাচনের ভেতর দিয়ে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই জাতীয় সংসদের কাছে কিন্তু আপনার আমাদের দেশের জনগণের, আমাদের দেশের মানুষের কিন্তু আপনার অনেক অনেক প্রত্যাশা। ফলে আপনার আমরা জাতীয় সংসদে বসে আমরা নানা রাজনৈতিক ইস্যুতে তর্ক বিতর্ক আমরা জড়াবো। তর্ক বিতর্কের জন্যই তো জাতীয় সংসদ, নানা ইস্যুতে, নানা জাতীয় ইস্যুতে, নানা আন্তর্জাতিক ইস্যুতে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে, আপনার নানা কর্মসূচি নিয়ে আমরা আপনার আলাপ আলোচনা, তর্ক বিতর্ক আমরা করব। কখনো কোনো উত্তেজনাও তৈরি হবে, কখনো কোনো ওয়াক আউট হবে, এই সব কিছুই আপনার সংসদীয় রাজনীতির অংশ। তো আমি আপনার দিন শেষে যে কথাটা আপনি বললেন, দিন শেষে আমি আশা করব যে আমার যেমন দায়িত্ব আছে মানুষের প্রত্যাশা পূরণ করার, 71-এর প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার, 24-এর প্রত্যাশা পূরণ করবার দায়িত্ব যেমন আমার আছে সরকারি দলের, আমি মনে করি দায়িত্ব আছে আপনার জামাতের এবং বিরোধী দলের। এবং আমি মনে করি যে এই দায়িত্ব পালন না করবার কোনো সুযোগ আমাদের নাই। আপনার একটা রাষ্ট্রের আপনার প্রয়োজনীয় সংস্কার, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, আমাদের আপনার মানে এই বিষয়গুলো নিয়ে তো সংসদে আলাপ করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ এবং এদিকে মুক্তিযুদ্ধ দুটো মিলে এমনভাবে উত্তাপ ছড়াচ্ছে যে আমরা এখন জ্বালানি নিয়ে খুব একটা সাউন্ড শুনছি না। আজকে আমরা বোরো ধান এবং বৃষ্টিপাত, বিভিন্ন জায়গা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে ধীরে ধীরে আলাপ শুনতে পাচ্ছি, কিন্তু এটা নিয়ে তো একটা লম্বা সময় আলাপ হওয়ার কথা ছিল পার্লামেন্টে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান। জনাব কামরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতেও পাচ্ছেন। আমি বলে রাখি আমার সঙ্গে দুজন সংসদ সদস্য আছেন, আপনি চাইলে তাদের সঙ্গেও কথা বলতে পারেন, কিন্তু আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এখন পর্যন্ত বুথ ফেরত যে জরিপ পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে, তাতে কিছুটা এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমরা তৃণমূল, এবং সেটা সামান্য প্রায় 6টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। 146 আর 140 হচ্ছে বিজেপি। বিজেপি জিতুক কিংবা তৃণমূল জিতুক, বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের ফরেন পলিসির কোনো পরিবর্তন কি হবে, মানে কোনো প্রভাব কি আমরা টের পাবো আমাদের দিক থেকে? জি, দর্শক শ্রোতা সবাইকে এবং আমার সহবক্তাদের আসসালামু আলাইকুম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে, এই যে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের চূড়ান্ত রেজাল্ট হয়তো আমরা 4 তারিখে পাবো, মে মাসের 4 তারিখ। আর 7 তারিখে তো বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তাদের ডিউরেশন শেষ হয়ে যাবে। তো আমরা বিভিন্ন মাধ্যমে, টেলিভিশন এবং পত্রপত্রিকায় তাদের ইলেকশনের খবরাখবরগুলো দেখছিলাম। তো বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেহেতু আমাদের চতুর্দিক দিয়ে
আমাদের প্রতিবেশী ভারত, এর মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের বর্ডারের একেবারে কাছের একটি রাজ্য। সুতরাং পশ্চিমবঙ্গের এই ইলেকশনের রেজাল্ট বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আমাদের বহির্দেশীয় রাজনীতির উপরে অবশ্যই প্রভাব ফেলবে। তো এটা তৃণমূল আসুক আর বিজেপি আসুক, আসলে ভারতের ফরেন পলিসিতে বাংলাদেশের উপর খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আমাদেরকে সজাগ দৃষ্টি রেখে আগাতে হবে। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই উইন উইন সিচুয়েশনে যেন থাকতে পারি, সে চেষ্টা আমাদের করতে হবে। যারাই সরকার গঠন করুক, আমরা সেই অপেক্ষায় আছি। খুব স্পষ্ট কথা। ইলিয়াস খান, আপনার একটা মন্তব্য জেনে নিতে চাই, কারণ পালাবদল সেখানে নানা ইস্যুতে হচ্ছে। যদিও আমরা দেখতে পেলাম যে নির্বাচনে যখন প্রচারণা চালাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বাংলাদেশি ট্যাগ দেওয়া হচ্ছিল, অর্থাৎ তিনি বাঙালিদের আসলে পক্ষে কথা বলেছিলেন দেখে তাকে খোঁচা দিয়ে বাংলাদেশি বলা হচ্ছিল। ওদিকে বিজেপি এবার নজিরবিহীনভাবে মুসলিম ভোটারদের সেলিব্রিটি বানিয়েছেন, অর্থাৎ মুসলিম ভোটারদেরকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। দুই দল দুই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে। মানে দেশের উপরে কি প্রভাব পড়বে আমাদের, এবং তাদের রাজনীতির মধ্যেই বা কোনো প্রভাব আপনি টের পাচ্ছেন কিনা যেটা পরিবর্তন করবে তাদের? জি না, আমার যেটা ধারণা যে ভারতের যে ওয়েস্ট বেঙ্গলের মুসলিম, তাদের কিন্তু একটি বিরাট কি শতভাগ ভোট এবার তৃণমূল পাবে আগের মতোই। কারণ আপনি দেখেছেন যে ভোটের আগে, এই নির্বাচনের আগে ভোটার লিস্ট করার সময় অনেক মুসলিমকে ভোট থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, এবং পরবর্তী ভোটে যাতে বাদ না পড়ে এই জন্য আবার অনেকে ভোট দিয়েছে, এবং তারা দিয়েছেন। এবার দেখবেন যে ভোট কেন্দ্রে কিন্তু প্রচুর সংখ্যক ভোটার গিয়েছেন। আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে এত ভোট কোনোদিন কাস্ট হয়নি। এবং সর্বশেষ যে জরিপ আজকে সারাদিন আমি দেখলাম, বিশেষ করে নির্বাচনের পরে বুথ ফেরত জরিপ, সেখানে কিছুটা হলেও কিন্তু এখনো তৃণমূল এগিয়ে আছে। এর আগে নির্বাচনটাই কিন্তু আমরা দেখেছিলাম যে কি বলে, বিজেপি ব্যাপক প্রচার করেছিল নির্বাচনের পরে যে তারা জিতে যাচ্ছে, আসলে কিন্তু তারা শেষ পর্যন্ত জিততে পারেনি। আবার ধারণা এবারও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আছে, সেটা জিতবে। বাট শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রের বিজয় হবে। ভারতের ভোট নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। তাদের ভোট যে পিটিয়ে নিল বা কেটে নিল সেই সুযোগ কিন্তু নেই। যা জনগণ যেখানে ভোট দেয়, যদি তারা তৃণমূলকে দেয় তৃণমূল ক্ষমতায় আসবে, যদি তারা বিজেপিকে দেয় বিজেপি আসবে। বাট বিজয় হবে গণতন্ত্রের, বিশেষ করে। এবং এর ফলে যে খুব বেশি বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে আমি মনে করি না। কারণ ভারতের যে ফরেন পলিসি সেটি কিন্তু একদম মানে ওইটা আসলে সাধারণত পরিবর্তন হয় না। ব্যারিস্টার নাজিব মোমেন, আপনার কাছ থেকে একটা ছোট মন্তব্য নিতে চাই। তাদের নির্বাচন কিন্তু নিশ্চয়ই আমাদের ভাবে, মানে এখন তো গ্লোবাল ভিলেজে আমরা থাকি, আরো প্রতিবেশী দেশ, কাজে আমাদের অবশ্যই কোনো না কোনো ভাবে এখানে একটা প্রভাব ফেস করতেই হবে। না, এটা বিশাল প্রভাব পড়বে। শুধু প্রভাব পড়বে না তো, আপনি যদি দেখেন, আমি ইন্ডিয়ান ডেমোক্রেসি আপনি বলতে পারেন অনেক কিছু, কিন্তু এইবার তারা যে নজিরবিহীনভাবে মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। ইভেন মোহাম্মদ সামি, তাদের সেলিব্রিটি ক্রিকেট খেলোয়াড়, তার কাছে পর্যন্ত ভেরিফাই করতে গিয়েছে সে আসলে বাংলাদেশি কিনা। মানে কতদূর নামতে পারে চিন্তা করেন। এটা আপনার যেটার প্রভাবটা পড়তে পারে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 91 সালে আমি অনেক ছোট, সে সময় পুশব্যাক পুশিন নিয়ে কিন্তু কথা হয়েছে। এই জিনিসটা কিন্তু আবার শুরু হতে পারে। আচ্ছা, এই যে বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষীকে ভোটার তালিকা যেই থেকে জিতলে বাদ প্রভাব দেওয়া পড়বে হবে। নাকি বিজেপি জিতলে প্রভাবটা পড়বে? বিজেপি জিতলে প্রভাব পড়বে ডেফিনেটলি। আচ্ছা, এখন মমতা জিতলে কতটুকু পড়বে জানি না, কিন্তু বিজেপি জিতলে 100% পড়বে। এই যে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এদেরকে তো বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাদ দিয়েছে, এদেরকে ভবিষ্যতে আবার ওই একইভাবে পুশিন করানোর চেষ্টা করা হবে বলে আমার মনে হয়। এটা বাংলাদেশের জন্য অশনি সংকট। দেখেন, ইন্ডিয়া যে আমাদের জাতশত্রু, এরা আপনার গত 16টি বছর যেভাবে ফ্যাসিবাদকে লালন পালন করেছে, ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে, এখনো ফ্যাসিবাদের আপনার মূল জননী তাকে আশ্রয় দিয়ে রেখেছে। আচ্ছা, এরা আমাদেরকে ডিস্টার্ব করবে, এদেরকে শত্রু করে আমাদেরকে একদম পলিসি শেষের নির্ধারণ দিকে করতে চলে হবে। এসেছি। তো আপনি আমার ওই মন্তব্যটা জানা দরকার ছিল যে কে জিতলে আমাদের কি হবে, সেটা একটা আইডিয়া পেয়ে গেছে। আমি একটু মুস্তাফিজুর বাবুল আপনার কাছে জানতে চাই দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, আমাদের একটা বড় ধরনের স্বার্থ তো থাকে, এবং মাঝখানে গেল 18 মাসের মধ্যে ভারতের সাথে সম্পর্কটা খুব তিক্ততার পর্যায়ে চলে গেছে। ওদিকে সীমান্তে হত্যাটা আমরা একেবারে জিরোতে আনতে চাই। জিরো মানে জিরো, যেটা আসলে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন।
মানে আমরা আসলে নতুন সরকারের সাথে কিভাবে ডিল করব? সাথে বলবেন প্রতি ঘন্টায় অন্তত ৪৫ জন করে গ্রেফতার হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে। জি, পশ্চিমবঙ্গের এই নির্বাচনে আপনার কারা ক্ষমতায় আসবে এটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে আর কি। জি, তো আমরা বাংলাদেশে বসে আমরা ভারতবর্ষের আপনার কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্কে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি হচ্ছে ভারতের জনগণের সাথে সম্পর্কে, রাষ্ট্রের সাথে সম্পর্কে। আমরা ভারত বিরোধী রাজনৈতিক দল না, আবার ভারতপন্থীও না, আমরা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমরা আমাদের দেশের প্রশ্নে, দেশের স্বার্থে আমরা প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান নিই, আবার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রয়োজন আমরা ভারতের পক্ষেও আমরা অবস্থান নিই। তো যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। আর এই নির্বাচনের ফলাফল দিয়ে কিন্তু আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো হেরফের হবে বলে আমি মনে করি না। কারণ এটা রাজ্য পর্যায়ের আপনার নির্বাচন। এই নির্বাচন দিয়ে আপনার কেন্দ্রীয় পর্যায়ের তাদের যে আপনার পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্র নীতি নির্ধারিত হবে না। আর আর যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই। সেটা হলো আপনার সম্মানজনক সুসম্পর্ক চাই, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক চাই। মানে কোনো পন্থী না, যেটা বললেন যে আমাদের যে ন্যায্য পাওনা আছে, আমাদের যে ন্যায্য হিস্সা আছে, সেই হিস্সাটা আমরা বুঝে পেতে চাই। আমরা সীমান্তে হত্যাকাণ্ড আমরা বন্ধ দেখতে চাই। আমরা আপনার পানির ন্যায্য হিস্সা চাই। ব্যবসা বাণিজ্যের যে আপনার বৈষম্য আছে সেই বৈষম্যের আমরা অবসান চাই। ন্যায্যতার ভিত্তিতে আমরা একটা বন্ধুসুলভ সম্পর্ক আমরা বিশ্বাস করি। জি, আমি সত্যি সময় থাকলে আরেকটা দীর্ঘ করতাম। এবং আমি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আপনার কাছে আমার অন্তত দুটো বিষয় জানতে চাওয়ার ছিল, কিন্তু যেহেতু রাত 1টা বেজে যাচ্ছে, সংবাদ শুরু হবে, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো এবং সাথে ইরানের বিষয়টা নিয়েও আলাপ করার চেষ্টা করব। আপনার দুজনকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 71 জানালে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।